নেক্সট পার্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে বাবা বাচ্চা ছেলেটির প্রাণ বাঁচাবে। আগে হ্যাঁ, কতক্ষণ পরে একটি ভদ্রলোক সঙ্গে স্ত্রী, কোলে একটি 1 বৎসরের ক্ষুদ্র রুগ্ন শিশু সন্তান আসিয়া বাবাকে প্রণাম করিয়া বসিলেন। বাবা বলিলেন, তোর ছেলেকে নিয়ে এসেছিস, কিন্তু ওরকম নিয়ে এলে হবে না, তুই ওকে আমায় দিতে পারবি? ভদ্র ব্যক্তি বড় কাতর কণ্ঠে তাহার চরণে প্রান্তে মস্তক স্পর্শ করিয়া বলিলেন, বাবা, এ আপনারই সন্তান, আমার নয়। যা আপনার ইচ্ছা তাই হবে বাবা। আচ্ছা আচ্ছা, বেশ তো বললি, এখন যা বলি তাই কর দেখি। ছেলেটার গা থেকে সব কাপড় খুলে নিয়ে ওই শ্মশানের উপর মাটিতে ফেলে রেখে দিয়ে যা। শুনিয়া জননী আত্মসম্বরণ করিতে পারিলেন না, কাঁদিয়া উঠিলেন। কিন্তু স্বামীর প্রাণে বল ছিল, তিনি বলিলেন, তোমার কান্না কেন? যার ছেলে তিনি যেখানে রাখতে বলবেন সেখানেই রাখতে হবে, চলো ওঠো। স্নেহ কাতরা জননী মৃদু স্বরে স্বামীকে বলিলেন, ওখানে শেয়ার কুকুর ঘুরে বেড়াচ্ছে যে, কি করে ওখানে? স্বামী কোনো কথায় কান্না দিয়ে চলো চলো ওঠো বলিয়া সন্তানকে কোলে লইয়া চলিলেন। জননীও উঠিতেছিলেন। বাবা তাহাকে বলিলেন, মা, ওখানে তুই যাবি কেনে? তুই হেতা বসে থাক, বাবা আসুন, এলে যাবিগা। কাজে তিনি বসিয়া অবগুণ্ঠনের মধ্যে চোখের জল ফেলিতে লাগিলেন। অল্পক্ষণেই তার স্বামী আসিলেন। তখন বাবা বলিলেন, যা, তোরা এখান হতে চলে যা, যে মন্দিরে বসগে যা। তাহারা আবার বাবাকে প্রণাম করিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন। বাবা তখনই তাহার একজনকে বলিলেন, দেখো তো বাবা, কেলোটা কোথা? এই হচ্ছে সেই কালু ভৈরব, বাবার প্রিয় কুকুর। একটু উঠিয়া সে ব্যক্তি বাহিরে দাঁড়াইয়া বড় গলায় কেলো কেলো বলিয়া ডাকিলেন। অল্পক্ষণেই ফিরিয়া আসিলেন, সঙ্গে এক কালো কুকুর। কুকুরটা ভয়ানক কালো, দেশি গ্রাম্য কুকুর হিসাবে বড়, চক্ষু দুইটি যেন জ্বলিতেছে। সে আসিয়া বাবার কাছে সম্মুখের পা দুটি ছড়াইয়া তাহার ওপর মাথাটি রাখিয়া দিল। মরবে রে এরা। বাবা তাহার গায়ে হাত দিয়া একটু আদর করিলেন, তারপর যেমন করিয়া আপন অনুগত জনকে আজ্ঞা করেন সেইভাবে বলিলেন, যা কেলো, তুই শ্মশানের ছেলেটাকে দেখা যা। শুনিবা মাত্রই কুকুরটি উঠিয়া শ্মশানের দিকে চলিয়া গেল। বাবা চুপ করিয়া বসিয়া রইলেন। যে সকল ব্যক্তি ওখানে ছিলেন তিন চারটে লোক একটা আতঙ্কে সকলেরই যেন অবাক হইয়া বসিয়া রইলেন, কাহারও মুখে কোনো বাক্য নাই। এরকম সিচুয়েশনে আমার একবার মনে হইল, দেখিয়া আসে শিশুটি কিভাবে শ্মশানে পড়িয়া আছে, কিন্তু কৌতূহল থাকিলেও বিস্ময় এবং একটা আতঙ্ক মিলিয়া এমন একটি ভাবে আমায় আবির্ভূত করেছিল, আমি উঠিতেই পারলাম না। দ্বীপ্রহরের পর প্রসাদ পাইবার সময় ওখানে সকলে সমবেত হইয়া দেখেছিলাম সেই ভদ্র ব্যক্তিও আমাদের সঙ্গে সঙ্গে প্রসাদ পাইতে বসিয়াছিলেন। তাহার মুখে একটি বিষাদের ছায়া, মানে ওর বাবা মা বাচ্চাটার। আমরা প্রায় পাশাপাশি বসিয়াছিলাম, কিন্তু কিছু কথাবার্তাও হইয়াছিল। পরিচয় জানিলাম, কলিকাতায় থাকেন এবং রেল অফিসে কর্ম করেন। নিজ বাড়ি জিরেট বলাগড়। সন্তান হইয়া বাঁচে না, 4টি সন্তান শিশুকুলেই গিয়াছে, এইবার তাই বাবার কাছে আনিয়াছেন। তাহারা স্ত্রী পুরুষেই বাবার শিষ্য 7 বছর, বামদেবের শিষ্য। এবারে অনেকে বলে যে বামদেব কিন্তু কাউকে দীক্ষা দিতেন না, এটা একেবারেই নয়। তাহলে এটা হলো কি করে? বাবা বৈকালে যাইতে বলিয়াছেন ছেলেটিকে লইয়া। প্রায় 1:30 নাগাদ প্রসাদ পাওয়ার পর যখন আমি বাবার কুটিরে আসিয়া বসিলাম, তখন বাবা নিজ শয্যায় শুইয়াছিলেন, ঘুমান নাই।
পাশে একজন বসিয়া বাতাস করিতেছিলেন। নিরুদ্বিগ্ন চিত্তে তিনি শুইয়া আছেন। দুই একটি কথা অস্পষ্ট গোঙানির মতো মধ্যে মধ্যে আমার কানে আসিতেছিল, তাহার আওয়াজই ঐরূপ। অবশ্য বয়স হইয়াছিল বলিয়াও বটে, তাহার উপর দাঁতগুলি বোধহয় বেশিরভাগই গিয়াছে, সেই জন্য কথা কইতে গেলে গলার স্বর ঐরূপ অস্পষ্ট হইত। মানে ভালো বয়স হয়ে গেছে এই সময় আর কি। মন্দিরের অবস্থা তখন ভালো, মানে গাঁথনি চলছে। ওই যে বলেছে আগে বামার সাধন স্থলটি মানে ভালো করে গেঁথে দেওয়া হয়েছে। যিনি বাতাস করিতেছিলেন তিনি নিকটেই ছিলেন। আমি ছিলাম কতকটা দূরে বাইরের দিকে। সেই কালো কুকুরটি ছাড়া অপর চারটি কুকুর বাবার ঘরের দরজায় নিকটেই শুইয়াছিল। একটি সাদা, একটি লাল, একটি হলুদ রং, অপরটি খয়ের রং। বোধহয় উহাদের মধ্যে সাদাটি গর্ভবতী ছিল। সে মধ্যে মধ্যে বাবার কাছে যাইতেছিল, তখন বাবা তাহার গায়ে হাত বুলাইতেছিলেন। কুকুরগুলির ওপর বাবার অসীম স্নেহ দেখিলাম। উহাদের নাম আছে যথা কেলো, ভুলো, শ্বেতফুলি, লালি, এইরূপ। বেলা 3টে নাগাদ বাবা উঠিলেন, গাঁজা চলিল। তারপর বাবা আমার দিকে দেখাইয়া বললেন, ওকে দাও। মানে গাঁজাটা আর কি ওকে খেতে দিত। বাবুল ওকে, হ্যাঁ। আমি হাসিয়া, আচ্ছা ওকে দাও। নগেন্দ্র পাণ্ডা বললেন, উনি এসব খান না। বাবা তখন আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি ব্রহ্মচারী বটো? আমি হাসিয়া ফেলিলাম, বলিলাম, না আমি গৃহী, আপনাকে দর্শন করতে এখানে আসিয়াছি। শুনিয়া বাবা বলিলেন, তোমার কিছু অসুখ আছে নাকি? আমি বললাম, না আমার শরীরে কিছু অসুখ নেই, তবে ভবব্যাধি যদি বলেন তা আছে। বাবা, শরীরে অসুখ বিসুখ কিছু নেই, তবে আমার কাছে কি করতে এসেছো? আচ্ছা, আমি অসুখ কি ব্যাধি না থাকলেই কি আপনার কাছে আসতে হয়? অসুখ কি ব্যাধি না থাকলেই কি আপনার কাছে আসতে নেই? তিনি, কই, কঠিন রোগ না হলে তো কেউ আমার কাছে আসে না। এই দেখো না, এক মরা ছেলে নিয়ে এলো গা, বাঁচিয়ে দাও। আমি কি করব? তারা মা যা করবেন তাই হবে। আমি কি ডাক্তার বটি? তখন দেখিলাম বাবার ভাবটি বেশ প্রফুল্ল। কথাবার্তা হইতেছে, এমন সময় গরদের জামা চাদর পরা মোটাসোটা একজন ধনবান ভদ্রলোক আসিয়া বাবাকে প্রণাম করিলেন। বাবা মুখের দিকে চাহিয়া তাহাকে বলিলেন, কে, অমর্ত্য? হা বাবা, বলিয়া তিনি আবার প্রণাম করিলেন। মেয়েটি মারা গেছে বটে। তিনি বললেন, কি আর বলবো বাবা, মার ইচ্ছা। তারপর অসুখের সমস্ত ইতিহাস বিবৃতি, সে কথায় আমাদের কাজ নেই। বাবা আমাদের বড় সরল লোক। এতটা বয়স হইয়াছে, কিন্তু গম্ভীর বলিয়া ধরিবার জো নাই। আমাদের পক্ষে তার ভাষা বুঝা শক্ত, কারণ একে তো বাবা পল্লী গ্রামের মানুষ, তার উপর কথা সংক্ষিপ্ত বুঝিয়া লইতে পারি, কিন্তু ব্যাখ্যায় বড় হইয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহার কথা সংক্ষিপ্ত বুঝিয়া লইতে পারি, কিন্তু ব্যাখ্যায় বড় হইয়া যায়। কি লেখা, কি ভাব মনের! সেই জন্য মাঝে মাঝে ঠিক বাবার উক্তিগুলি যথাসম্ভব সোজা করিয়া বলিবার চেষ্টা করিতেছে। বাবা খুব রসিক লোক, বোধ হয় তার প্রত্যেক কথায় রসিকতা মাখানো। একটা কথা বলিয়া এমনভাবে মুখের দিকে চাহিবেন যাহাতে কথার সহজ রহস্যটি অনুভব করা যায়। তবে তিনি গম্ভীর, নিজে যেন ধরা দিতে চান না, কিন্তু সে গাম্ভীর্যও রহস্য মাখানো। এইভাবে তিনি কথা কহিতেন। আজ সকালে পাত্যকৃত্য শেষ করিয়া কিছু শুনিব বলিয়া বাবার কাছে গিয়া বসিয়াছি। একজন নিয়তই তার কাছে উঠা বসায় সাহায্য করিতেছে। মানে বাবা উঠতে বসতেও পারছে না এখন, মানে ধরে তুলাতে হচ্ছে, ধরে। আগের গল্পটাতেই তো মানে যেরকম শিশু বালককে স্নান করিয়ে দেয়, বাবাকে নিয়ে গিয়ে নদী ঘাটে সবাই স্নান করে দিলেন।
ব্যাধি তার বিশেষ কিছু আছে বলিয়া বোধ হইল না, কিন্তু কেমন অথর্ব হইয়া পড়িয়াছেন। কথা সব সময়তেই চলিতেছে, মাঝে মাঝে অতি করুণ হৃদয়ভেদী স্বরে মা কিংবা তারা তারা বলিয়া ডাকিতেছেন। চক্ষু যেন জলভরা রক্তবর্ণ, তাহাতে জ্যোতি। যখন আমার দিকে চাহিলেন, মনে হইলে একবারে আমাকে গ্রাস করিয়া রইলেন। একটু ভয় হয় সে চাহিনি দেখলে, কিন্তু কথা শুনিলে সাহস আসে। আমার দিকে চাহিয়া রসিকতা করিয়া বলিলেন, বাবা, বড় ছোটবেলায় ঘর ছেড়েছ, গিন্নিটি কি মনের মতো হলো না বুঝি? আমি চুপ করিয়া থাকিব স্থির করিলাম, কিন্তু জবাব দিতে হইল। বলিলাম, আমি তো ঘর ছাড়িনি। আসলে এইটাই মানে মানে কি বলবো, আমি বহু জায়গা দেখেছি আশ্রম যেগুলো মানে মানে লোক দেখানো, লোক থাকানো আশ্রমের কথা বলছি না, যেখানে কোনো একটা আশ্রম আছে, সেখানে যে সেবায়েতরা আছে সেই সেবায়েতদের কিন্তু মানে ভালো না, মানে মানসিক কন্ডিশন কিন্তু ভালো না। এটা আমি বলছি কেন, কেউ রান্নার কাজে, কেউ বাগানের কাজে, কেউ সেক্রেটারি, কোনো পূজারীকে দিয়ে দিয়েছে, সে নিজের মতো করছে। এবারে এমনভাবে ভাগাভাগি সব হয়ে গেছে, মানে চিন্তা করতেও খারাপ লাগে। আর ওরা এক ধরনের মেন্টাল পেশেন্ট, পেশেন্ট ঠিক নয়, কিন্তু হ্যাঁ ওনাদের মেন্টালিটিতে কোথাও একটা ব্লকেজ চলে এসেছে। নাহলে মানে ব্রহ্মচারী ঠিক আছে, এখান থেকেই মনে পড়লো কথাটা, আর তো কিছু না। একটা প্রবলেম হয়ে গেছে, এমনকি বহু বড় বড়, আমি কোনো মিশনের নাম নেব না, সেখানেও ভদ্রভাবে হয়তো কোনো জায়গাতে টেলিকলিংয়ের নাম্বার দেওয়া আছে, মানুষের সাথে যোগাযোগ করার জন্যই তো নাম্বার। তো যোগাযোগ করার জন্যই যদি নাম্বার হয়, মানুষ যখন যোগাযোগ করতে চায় ফোন পট করে কেটে দেয়া, আপনি এখানে মেল করে দিন, এই ব্যাস, আপনি এইখানে চলে যান, এই ব্যাস। কোনো জায়গাতে যদি কোনো সেবায়েত আসে যে আচ্ছা আপনাদের স্টোরটা কবে খুলছে, তখন বলে উঠলো, আমি কিছু জানি না, আমি এখানে, আমাকে কিছু এরা দেয়ও না, আমি সব কিছু মানে নিজেদেরই একটা সেই এর মধ্যে এরা। তো আমি ভাগ্য করে যিনি গুরুদেব আছেন আমার, তিনি ব্রহ্মচারী বটে, তিনি বিয়ে শাদী করেননি। বিয়ে শাদীটাই বড় কথা নয়, তিনি মানে নিজের এনে নিজে খান, মানে ব্রহ্মচর্য সম্পূর্ণভাবে পালন করে, সেটা তাকে দেখলেই বোঝা যায়। এই বয়সে আমাদের মানে শারীরিক যে অবস্থা, আমাদের থেকে বেশি জোয়ান, আমাদের থেকে বেশি মানে রূপে গুণে, রূপে গুণে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া বা এই সব বিষয়গুলো, মানে জোয়ান লোক যেটা সহ্য করতে পারে, আমরা চট করে পারবো না, কিন্তু উনি পারবেন। আর উনি রসিক লোক। এইখান থেকেই বোঝা যাচ্ছে যে রসিকতার ভাব একটা থাকবে, রামকৃষ্ণের মধ্যেও ছিল, সবার মধ্যেই ছিল। এখনকার যারা মানে যারা চাইছেন, যারা আর কি মানে একটা ব্র্যান্ড ভ্যালু, মার্কেট ভ্যালু করতে চাইছেন, তারা ওই গম্ভীর্যটা একটা স্টেটাস মেনটেনের মতো করে করছে, ওটা লাভের না। একটা মানুষ তার শরীর মজ্জা অস্থি দিয়ে তৈরি, তার জীব আছে, সে দুটো খেতে ভালোবাসবে, সে দুটো কথা বলতে ভালোবাসবে, তার মনের মধ্যে কি রইলো না রইলো সেটা তো সবাইকার ব্যক্তিগত, কেউ জানায়ও না। আর যে জানতে চায় সে সঠিকভাবে জানতে পারে কি না, কারণ আমরা তো মানুষ, আমরা সবসময় একটা আউটার ভার্সন দেখায়। এই যে আমি কথা বলছি, এটা কিন্তু আমার রিয়েল সেলফ নাও হতে পারে। এবার বন্ধ ঘরের মধ্যে অনেকটাই মানুষ রিয়েল সেলফে চলে আসে, কিন্তু তবুও আমি যদি ইন্টারাক্ট করছি, এটা নাও হতে পারে। আর গল্পে আসে, তাই মোট কথা রসিক লোক তো হতেই হবে। মানে যে কোনো জিনিসটাকে এনজয়মেন্টের সাথে নিচ্ছে না, তার মানে সে টলারেটই করছে না জিনিসটাকে আর কি। আমি চুপ করিয়াই থাকিব স্থির করিলাম, কিন্তু জবাব দিতে হইল। বলিলাম, আমি তো ঘর ছাড়িনি। বাবা বলছে, ওই হলো, বৈরাগীর ধাঁচা নিয়ে তো ঘোরাফেরা হচ্ছে। মানে বাবার দৃষ্টি, কিছু বলিলাম না, দেখিয়া তিনি নিজেই বলিয়া যাইতে লাগলেন যথা, বেশ করে ঝেড়ে
দমভর যৌবনটা ভোগ করে এলে ভালো হতো বাবা, বুঝছো না? বেশ করে ঝেড়ে দমভর যৌবনটা ভোগ করে এলে ভালো হতো বাবা, বুঝছো না? 2-4টি ফলও তো হতো, মানে বাচ্চা কাচ্চা। জীবনের রসটা ভালো করে ভোগ করলে যোগটা ভালোই হতো, তাই বলছি। আমি নিজের গুরুদেবের কথাই বলি। আমার গুরুদেব মাঝে মধ্যে বলে যে একটা বিয়ে করগা দেখি। এত রসিক লোক, কি বলবো। দুর্গাপুজোটা একটা দুর্গাপুজো ধরেছিলাম, তো দুর্গাপুজোতে একটু কিছু জিনিস তো থাকেই, মানুষ তো সব জিনিস তো শিখে আসতে পারে না, গুরুকে লাগে। যা জানার তা জানলাম, জেনে পরে এতই মজার লোক, বলছে ওইসব তো হবে, একটা 16 বছরের মেয়ে বল আমাদের সেবায় হাত পা টেপার জন্য যেন দেয়। দিয়ে আমার দিকে তাকিয়ে আসছে। রসিক লোক হতে হবে এ। যারা এত গাম্ভীর্য দেখাচ্ছে তারা নিতে পারছে না। প্রকৃতি এরকম, প্রকৃতিটাই তো এরকম। কেউ গাছ থেকে গাছে চাপছে, কোনো কাঠবেড়ালি পড়ে যাচ্ছে, টিকটিকি ঘুরছে, টিকটিকি পড়ে যাচ্ছে, সাপ ব্যাঙের পেছনে তাড়া করছে, ব্যাঙটাকে খেতে পারছে না, লস হয়ে যাচ্ছে। এই জিনিসে হতাশা কোথায়? হতাশা না থাকলে মন মরা জিনিসটা কোথায়? উৎফুল্ল থাকতে হতো। একটা মানুষ যখন উৎফুল্লই নয়, তখন তার কাছ থেকে কী পাওয়া যাবে? তো জীবনের রসটা ভালো করে ভোগ, হ্যাঁ যোগটা, হ্যাঁ। এমন সময় কলকাতার বাবুটি তার সেই রুগ্ন সন্তানটি কোলে প্রফুল্ল মনে আসিয়া বাবাকে প্রণাম করিলেন। পশ্চাতে স্ত্রী আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবার সহচর সেবক ও গাঁজার কলকাটি সেই সময় লইয়া বাবার হাতে পৌঁছাইয়া দিলেন। বাবা প্রফুল্লভাবে বলিলেন, কেমন তোর ছেলে বাঁচলে তো? সে ভদ্রলোকটি পুনরায় প্রণাম করিয়া ভক্তি গদগদ স্বরে বলিলেন, বাবা এ তো আপনার, আমার ছেলে কেন বলছেন? বাবা বলিলেন, মাই বাঁচিয়েছেন, আমার কি সাধ্যি। ও কথা বলতে নেই, তবে তোকে তো মানুষ করতে হবে। আশ্চর্য, তবে তোকে তো মানুষ করতে হবে, আমি তো ওকে মানুষ করতে পারবো না। যা ঘরে যা, যে তারামার নামে ওকে ডাকবি। আচ্ছা। গভীর মানে আছে। হতে পারে মা নিজেই নিজের আত্মার অংশ ওকে দিয়ে বাঁচিয়েছে। নিয়তি তো যাকে যেতে হবে যেতে হবেই। নিজের ছেলের কথা শুনে, বামদেবের কথা শুনে হয়তো নিজের আত্মাই ওনাকে দিয়ে দিয়েছে। বাবাও জানেন যে ওটা মাই গিয়ে ওনাদের মনটাকে ঠিক রেখেছে। সন্তান হারা তো মানুষ বাঁচবে কী করে? যে তারামার নামে ওকে ডাকবে, সে ব্যক্তি তখন পকেট হইতে কি একটা বস্তু তাড়াতাড়ি বাহির করিয়া কি ভাবিয়া আবার রাখিয়া দিলেন। পরে বললেন, ও বেলা যাব, তখন আমরা এ বেলা প্রসাদ খাবো এখানে। তবুও বাবাকে তো কিছুক্ষণ দেখতে পাবো বাবার সঙ্গে আমাদের। বাবা বাধা দিয়ে বললেন, সব শালা চোর এখানে, টাকা কড়ি দিস না, কোথায় রাখবো? তার চেয়ে কিছু মাল দিয়ে যাস। মাল অর্থে নেশার জিনিস। বাবা তো গাঁজাই খেত, আর মদ যেটা, সেটা তো রাতে, কারণ সেবা। মাল মানে এখানে কোনটা বলেছে সেটা তো বোঝা যাচ্ছে না। মাল এখন তো, আচ্ছা যাই হোক। বাবা এবার কলিকাটি লইয়া টান দিলেন। একটি কেমন আওয়াজ হইল, এমন কখনো শুনি নাই। মানে বাবার টানটাই এমন, গাঁজার। প্রসাদ লইয়া সেবক পশ্চাতে বসিয়া গেল। প্রসাদ লইয়া সেবক পশ্চাতে বসিয়া, আচ্ছা মানে বাবা টেনে পেছনে দিয়ে দিল, যে বানিয়ে দিয়েছিল সেও প্রসাদ নিয়ে। হ্যাঁ, সে ভদ্রলোকটিকে দেখাইয়া বাবা তখন আমার দিকে চাহিয়া বলিলেন, এই দেখো কেমন গেরস্থ সংসারী, সাধানো আছে মার কৃপায়, আবার সংসারী, কাজকর্মও হচ্ছে, ছাড়াছাড়ি নেই, সংসারকে ভয় নেই। এমন না হলে মার কৃপা হবে কেন? বাবাজি গোড়ায় গলদ। আমি বললাম, খুলে বলুন, তাহলে বুঝতে পারবো। ওই তো গোড়াতেই ভয়। ঘরে থাকবো না, বাইরে যাব, শেষে ভেবেছিস কি ধাঁধায় পড়তে হবে নি? মাকে তো জানা নেই বাবা, সে কেমন মেয়েও। দেখাবে, দেখবে, তখন বুঝবে, যখন ঘোরপাক খাওয়াবে। আমি বলিলাম, যদি বলি মাই তো সব করাচ্ছেন। বাবা তখন ভদ্রলোকের দিকে চাহিয়া আমাকে দেখাইয়া বলিলেন, দেখ ঠেটা, যদি মাই সব করে
থাকে জানিস, মাই সব করে থাকে জানিস, তবে অত হিসাব করে সব কাজ করছিস কেন? মাকে ধরে এক জায়গায় বসে থাকা যা, মাকে ধরে এক জায়গায় বসে থাকা যা না। আমার এই সময় তর্ক বিতর্ক আনার অভিপ্রায় নয়, উদ্দেশ্য বরং সাধুসঙ্গ করা। তার ফলে যদি কিছু পাওয়া যায়। বামাক্ষেপার শরীরও খারাপ, মনে হয় ইহার পর 1 বৎসরের মধ্যেই তিনি দেহত্যাগ করেন। আচ্ছা, এটা কিন্তু এসে লিখছেন, মানে এখন অরবিন্দ, ঋষি অরবিন্দর কাছে এনার যখন শেষ সময়, সেই শেষ সময় লিখছেন। তো উনিও বলছেন হয়তো যে বামা ওনার শেষ সময় ছিল, তারপর হয়তো 1-2 বছর বেঁচে ছিলেন, কিন্তু তারপর উনি এদিকে আসেন, উনি তো এরপরে কামাখ্যা চলে গেছেন, এই শেষ করে কামাখ্যা চলে গেছেন, এই গল্পের বইয়ের মধ্যেই আছে। যাহা হোক, এখন আর কিছু বলিলাম না। আমার যেমন ধারণা হইয়াছিল, অন্যান্য সাধু যেমন লোকসঙ্গ হইতে দূরে থাকেন, কিছু জানিতে বা বুঝিতে চাহিলে বিশেষভাবে ধরিতে হয়, বাবার সেসব নাই। একদম সঠিক কথা, একদম। আমি এখন নিজের গুরুকে পাওয়ার পর এখন আমি একদম সবই মিলে, কারণ বাবার সর্বদাই শিশুর মতো ভাব, বিচার বুদ্ধিপূর্বক কিছু বলেন বা করেন তাহা বোধ হইল না। আচ্ছা, মানে মেপে জুপে কোনটা বললে আমি প্রফিটে থাকবো, কোনটা বললে আমি লসে থাকবো, আমার প্রফিট লস নিয়ে কথা না, আমার শিষ্যের যা হবে, আমি আমার শিষ্যকে যেমন করে ওকে বোঝাতে হবে, অত ভেবে চিন্তে কথা উনি বলতেন না। যখন তিনিও কারোর সঙ্গে কথা কন, সে কথার মধ্যে কোনো বিশেষ উদ্দেশ্য আছে তাহা বোঝা যায় না। মানুষ কারোর কাছ থেকে কিছু নেয় না, উদ্দেশ্য ছাড়াই কথা বলে। উদ্দেশ্য কি? কাউকে দেখলে কাজ মনে পড়ে যায়, এই তো যাচ্ছে, এই বাবা শোন, এই কাজটা করে দিবি তো, ওখানে যাচ্ছিস তো, তাহলে ওখানে আসার পথে ওইটা নিয়ে আসবি তো, আরে ভাই। অবতার। আত্মার ভাষা এমন যে সহজে হৃদয়ঙ্গম হয় না তাহা বলিয়াছি, মানে চট করে বোঝা যায় না। যাহার নিয়তেই তাহার কাছে থাকেন তাহারা ব্যতীত, যাহারা নিয়তই তাহার কাছে থাকেন তাহারা ব্যতীত অন্য স্থানের লোক চট করিয়া তাহার কথা ধরিতে পারেন না। ভাবিলাম ওখানকার একজনকে না ধরিলে তাহার সঙ্গে কথা কওয়ার সুবিধা হইবে না। নগেন পাণ্ডা বলিয়া একজনের কথা বলিয়াছি, বাবার সঙ্গ লাভের আশায় গিয়েছি এবং আমার উদ্দেশ্য সম্বন্ধে বুঝিয়া এখানে কিছু সাহায্যের জন্য কাল অনুরোধ করিয়াছিলাম। আমার মনে হইল উহার পরিচিত এবং ভক্তবিশেষ ব্যতীত বাবার আর কাউকে তেমন অমল দিবেন না। কিন্তু নগেন পাণ্ডা বলিলেন যে উহা ঠিক নয়, বাবার স্বভাবই ঐরূপ, তাহাকে জোর করিয়া না ধরিতে পারিলে নতুন লোক হোক বা পরিচিতই হোক, কেহ সহজে তার কৃপা বা স্নেহ পাইতে পারেন না। তারপর যে ব্যক্তি যে ভাবের, যে দলের অর্থাৎ সম্প্রদায়ের লোক, তিনি তাহা বুঝিতে পারেন এবং সেইভাবেই তার সঙ্গে ব্যবহারও করিয়া থাকেন। নগেন বললেন, যদি আমি তামাক বা গাঁজা প্রভৃতি খাইতে পারিতাম, মানে নগেন লেখককে বলছে, যদি আপনি মানে মানে আমি তামাক বা গাঁজা প্রভৃতি খাইতে পারিতাম তাহলে হয়তো সুবিধা হতো, অর্থাৎ সেখানে চট করিয়া স্থান পাইতাম, বাবার অনুগ্রহ হতো, কিন্তু পরে বুঝিয়েছিলাম উহা ঠিক নয়। এটা সঠিক কথা। এবার পাণ্ডা লোক গোড়া তান্ত্রিক হলেই বা, পেশায় তো পাণ্ডা না, বাবার সাথে তো থাকলেই পারতেন, বাবা কি কারু চালিয়ে দিতে পারতেন না? উনি যাননি, উনি চেয়েছেন পাণ্ডার মতো থাকতে। এবার পাণ্ডা যেভাবে চিন্তা করে সেভাবেই চিন্তা করেছেন যে নাও দুটো যাও, তাহলে ধরবে। কিন্তু উনি পরে ওটা বুঝেছিলাম যে উহা ঠিক নয়, ওনার বক্তব্যের মধ্যে যে সম্পূর্ণ সত্যতা সেটা নয়। যা হোক, এখন নগেন পাণ্ডা বাবাকে আমার সম্বন্ধে বলিলেন, মানে নগেন পাণ্ডা সুপারিশ করছে, বাবা ইনি আপনার কাছে কিছু শুনতে চান, সেজন্য এসেছেন। বাবা শুনিয়া বাবা বলিলেন, ও কথা শুনিতে এসেছে, এই তো কথা হচ্ছে, শুনে নাও। কিছু দক্ষিণ এনেছ? বাবা রসিক লোক, বাবা সবসময় রসিক লোক। আচ্ছা, বাবা কিন্তু খেতে সত্যি খুব পছন্দ করতেন গাঁজা। যদি কেউ তারাপীঠ যায়,
গাঁজা সব জায়গাতে অ্যাভেলেবেল। বাবার জন্য একটু নিয়ে গেলে বাবা খুব খুশি হয়। এরকম তো না যে বাবা খেতে পান না, কিন্তু গিফট ওনার যখন এতই প্রিয় এটা। বাবা রসিক লোক। দক্ষিণে অর্থাৎ গাঁজা আমি বুঝতে পারি নাই। এই যে ওনার সঙ্গে সঙ্গে যারা থাকেন তারাই একমাত্র কথা বুঝতে পারেন, নয় চট করে পারে না। দক্ষিণে অর্থাৎ গাঁজা আমি কিছু বুঝিতে পারি নাই। নগেন বুঝিয়াছিল সেই জন্য বলিল, মানে নগেনই বলল, আরে দক্ষিণে মানে গাঁজার কথা বলছে। উনি ওসব পছন্দ করেন না। বাবাকে বলছে যে লেখক এগুলো খান না, পছন্দ করেন না। তাছাড়া উনি ছেলে মানুষ, বয়সটা কম বলে 24-25 মনে ছিল, ওর কাছে ওসব কিছু নাই। মানে হ্যাঁ, উনি বেদাচারী। বাবা বললেন, তবে কালী বল তারা বলো বাবা, মায়ের নামই সার, আর কি করতে পারবি বল। আমরা মদ ভাঙ খাই আর মায়ের চরণে পড়ে থাকি, মা যা করেন। আর কিছু কথাবার্তা তো জানি না বলিয়া একবার তারামা এমন অপূর্বভাবে বলিলেন যে তাহা শুনিয়া আমার হৃদয়ের মধ্যে কেমন করিয়া উঠিল। যেমন শিশু মাকে ডাকে সেইরূপ তাহার মধ্যে একটি জীবন্ত এবং ব্যাকুল অনুভূতি। তারপর বাবা আমাকে লক্ষ্য করিয়াই বলিলেন, হ্যাঁ বাবা, তোমার গুণের কথা তো কিছু জানলাম না। ইনি যে গুণবান, মানে ইনি তো চিত্রশিল্পী, যে এত সুন্দর সুন্দর চিত্র মানে ধারণা করা যায়। এগুলো পরে প্রিন্টেড, কিন্তু এগুলো হাতে আঁকাও তো চারটিখানি কথা নয়। উনি শিল্পী মানুষ। আচ্ছা, বইয়ের কভারটা আমি দেখাতে পারিনি, তো বইয়ের কভারটা দেখে নিই। এই যে, ঠিক আছে। বাবা অন্তর্যামী, মানুষের মধ্যে ছিলেন, মানুষ হয়ে ছিলেন। আমি বলিলাম, আপনার কাছে এসেছি, আমাকে দয়া করুন। আমার তো গুণ এমন কিছু নাই যার কথা বলে আপনাকে খুশি করতে পারবো। তিনি বললেন, তা হোক, মুখে যে গুণের কথা লেখা আছে আমি দেখতে পাচ্ছি বাবা, লুকালে হবে কেনে। সস্ত্রীক ভদ্রলোকটি শিশু কোলে ওই সময় বাবাকে প্রণাম করিয়া উঠিয়া মন্দিরের দিকে গেলেন। এমন সময় বেশ হৃষ্টপুষ্ট শ্যামবর্ণ শরীর, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বড় বড় চক্ষু, উজ্জ্বল কপালে সিঁদুরের ফোঁটা, লাল কাপড় পরা, বয়স আন্দাজ 40 হইবে, এক ব্যক্তি আসিয়া বাবাকে প্রণাম করিয়া বসিল। বাবা নবাগত ব্যক্তিকে দেখিয়া যেন সজীব হইয়া উঠিলেন। মানে বাবার শিষ্য, বাবার কাছ থেকে পেয়েছেন, সাধন চলছে, এরকমই বোঝা গেল। এই ছবিটি যে দেখালাম এনারই, এনাকেও উনি মানে অবিকল চিন্তা করে ছবি করে নিয়েছেন সেই সময়। কি গুণ! সাঁইতে থেকে এখানে এলি নাকি? সে ব্যক্তি বলল, মজুমদার মশাই এসেছে, দুপুরে আপনার কাছে আসবে বলে গাঁয়ের মধ্যে গেল। কাল সারা রাত ধরেই কাজ চলেছিল, দেখেছি উহার মনের গতি ভালো নয়। তার মানে ইনি ক্রিয়া করেন, মানুষের সাহায্য টাহায্য করেন, মানে পেশাগতভাবে ইনি নিয়েছেন এটাকে। বাবা বললেন, তবে ও মরবে গা। ক্রিয়াকর্ম না করে শুধু কারণ খেয়ে ফুর্তি করবে বললেই কি মার দয়া হয়? উহার কথায় আর কাজ নাই, মা বুঝবেন গা। তু একটা মায়ের নাম কর, সেই ভালো হবে। মানে গান শুনতে চাইলেন ওনার কাছে। তখন সেই ব্যক্তি বেশ সতেজ গলায় রাজা রামকৃষ্ণের একখানি গান ধরিলেন, নটরের রাজা রামকৃষ্ণ তন্ত্র সাধক। নাটোরের রাজা গান ধরিলেন, দিন তারিণী দুরিত বারিণী সত্য রজতম ত্রিগুণধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণা নির্গুণা সর্বাস্বরূপিণী। এই গানটি এমনই মধু, শুনিতে শুনিতে বাবার চক্ষে আনন্দধারা পড়িতে লাগিল। গানের শেষ লাইনটিও মনে আছে, বৈশ্বিক বেদান্ত নাহি পেয়ে অন্ত, অনন্ত তোমায় চিনিতে পারিনি। তারপর বাবা বলিলেন, সেটাই বলতো। নগেন পাণ্ডা বলিল, কবে সমাধি হবে শ্যামাচরণে সেইটাই। তখন তিনি সেটাই ধরিলেন, কবে সমাধি হবে শ্যামাচরণে, অহং তত্ত্ব দূরে যাবে বিষয় বাসনা সনে, উপেক্ষিয়া মহত্তত্ত্ব ছাড়ি চতুর্বিংশ তত্ত্ব।
সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনে আপনে। সময় লাগবে। গানখানি শেষ হইলে গাঁজা চলিল, বাবা প্রসাদ করিলেন, বাবা দুলিতেছেন, হয়ে গেছে, চক্ষে ধারা, আবার টাইনতেছেন, শেষে কাশিতে কাশিতে ছিলিমটা ভক্তের হাতে দিলেন। নগেন পাণ্ডাও প্রসাদ পাইল, পাইয়া উঠিয়া গেল। তখন বাবার দিকে চাহিয়া একজন বলিল, আপনার কাছে আমার কথা আছে বাবা। বাবা বললেন, বল কেন? কিন্তু সে আমার দিকে চাহিয়া দেখিল, ভাবটা এই যে আমার সম্মুখে অর্থাৎ আমি সেখানে থাকি তাহার কথা বলিতে আপত্তি আছে। দেখিয়া আমি তখনই নদী তীরে শ্মশান ভূমিতে চলিয়া আসিয়া এক জাম গাছের তলায় বসিলাম। ভাবিতেছিলাম, এখানে কি করিতে আসিলাম, কেনই বা আসিলাম? বাবার সাঙ্গপাঙ্গ এমনভাবে ঘিরিয়া আছে, নিরিবিলি একটু যে প্রাণ খুলিয়া কথা কহিব তারও জো নাই। মনটা খারাপ হইয়া গেল। এখানে আর থাকিব কি না ভাবিতেছি, এমন সময় এক ব্যক্তি আসিয়া বলল, বাবা আপনাকে ডাকছেন, আসুন। বাবা সব বুঝে যান। এই সেম এইভাবেই আমি মা শারদার এক গল্পে দেখছিলাম, একজন জনৈক ভক্ত তার স্ত্রী সমেত এসেছিলেন। তো তার মা কাজ করতেছিলেন কিছু। তো মায়ের চুল খুব সুন্দর ছিল, অসাধারণ মায়ের চুল ছিল, লম্বা লম্বা। তো তো ওই মহিলার আর কি মায়ের চুলটি খুব পছন্দ হয়। তার মনে হয় যে এত সুন্দর কেশ যদি একটু ছুঁতে পারতাম। তো খাওয়া দাওয়া হওয়ার পর দুপুরে মা যখন বসেছেন একটু জিরাচ্ছেন, মা পান সাজতেন। তো খাওয়া দাওয়ার পর পান সেজে ঠাকুরের জন্য দিতেন, নিজেও খেতেন। তো সেই সময় ওনাকে বলেন, মা আমার মানে কি বেশ একটা হয়তো চুলের তেল একটু দিয়ে দাও তো, বা মানে যেমন করে হোক ওনাকে বললো, ওনাকে নিজের চুলে হাত দেওয়ার অনুমতি দিলেন। ওই একই মনে কি চলছে এটা একমাত্র সেই জানতে পারে, আর নিবারণও সেই করে। বামদেবকে নিয়ে ভিডিও করতাম না, আসল কথা হচ্ছে মিশন আছে না, মিশন আছে, নানা রকমের মিশন আছে। আমি তো নাম নেব না, আমি ছোট করছি না কাউকে। পৌঁছে দেওয়ার লোক আছে, যেমন করে হোক তিনি পৌঁছাচ্ছেন। যুগ অবতার, তাকে যেতেই হবে। ইনি লুকিয়ে থাকতে পছন্দ করতেন, সেই সময়কারই তো লোক, কিন্তু এনাকে নিয়ে কোনো প্রচার নেই। আর যতটুকু প্রচার আছে সেটুকু ভণ্ডগিরি। সম্পূর্ণ জিনিস কেউ বলেও না, ওই ছোট ছোট ক্লিপ বানিয়ে বামদেব এই করেছিলেন, বামদেব সেই করেছিলেন, তারা মায়ের সন্তান, এই মদ খেতেন, এই জপ করেছিলেন শ্মশানে, এই সাধন সেই সাধন, পঞ্চমুণ্ড। আরে ঠিক আছে রে ভাই, মানুষটা কেমন ছিলেন সেটা তো দেখ। মানুষ ছিলেন তো, আমি মনে করতে পারছি না এখন। মানে পরব্রহ্ম যিনি, তিনি যদি শরীর ধারণ করে আসতেন তাহলে যেরকম লাগতো। নরাকৃতি পরব্রহ্ম রূপয়া জ্ঞান হারিণী কুলধর্ম কুলধর্ম প্রসন্ন্যাসে তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই তো। জয় বাবা।